শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ওই সকাল ৮টা মতো। বাইরে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া এই সমস্ত কাজগুলো করে ফেলেছি। তারপরে এসছি বিছানাটা গোছানোর জন্য। তো বিছানায় যা যা ছিল সব কিছু নিচে নামিয়ে রেখেছি। আর যে বিছানার চাদরটা পাতা ছিল সেই চাদরটা তুলে দিয়ে আর একটা দেখো নতুন চাদর পেতে দিলাম। তোমাদেরকে তো বলেছিলাম যে রুদ্রর হাতে অনেক মোটা একটা ফোঁসা হয়েছিল। হাতে বলতে ওই আঙুলে হয়েছিল, বুড়ো আঙুলের পরে যে আঙুলটা আছে ওই আঙুলে। তো ফোঁসাটা তো গলে গিয়েছে কালকে, তারপরে না চামড়াটা যেন কেমন হয়ে আছে আর লাল হয়ে আছে। তো সেই জন্য ভাবলাম সকাল সকাল একটু নিম পাতা জল গরম করি, দিয়ে ওই জায়গাটা ওর একটু পরিষ্কার করে মুছে দিই। তাই দেখো মুছে দিচ্ছি। আর রুদ্র সকালবেলাতেই বলছিল যে জ্বালা করছে, ও দেখো নিতে চাইছে না। ও বলছে মা ছাড়ো ছাড়ো, আর দিতে হবে না, জ্বালা করছে জ্বালা করছে। তো নিম পাতা তো ভালো বলো সব কিছুতে, তো সেই জন্য ভাবলাম নিম পাতা জল গরম করে একটু হাতটা মুছিয়ে দিই। আমার হাতে যে ভাঙা বালতিটা দেখছো, তোমরা তো দেখো প্রত্যেক দিন এই ভাঙা বালতিটাই ছাই তোলা হয়। তো আজকে ছাই তুলতে যাব, দেখছি যে তাল ভরা রয়েছে। কালকে তো ষষ্ঠীতলায় তাল লেগেছিল, তো তালের শ্বাসটা তুলে নিয়েছিল রুদ্রর বাবা। আর তালের যে খোসা ওগুলো হয় আর কি, তো সেইগুলো বালতির ভিতরে ভরে রেখে দিয়েছিল। ও আর ফেলেনি, তাই আমি গিয়ে আবার ফেলে দিয়ে আসলাম। তারপরে এই যে উনুন শালে এসে ছাই তুলতে শুরু করলাম। আবার ছাই তোলা যে আমার বাটিটা আছে সেই বাটিটা আবার দেখতে পেলাম না, দিয়ে হাতে করে ছাইগুলো তুলে নিচ্ছি। তো একটু চোখে আবার কি ঢুকেও গেল, তাই চোখটা একটু কচলে নিলাম। তারপরে ছাইগুলো তুলে নিলাম, তারপরে আবারও ছাই নিয়ে দেখো চলে এলাম এই বাঁশঝাড়ের এই ভিতরে আর কি ফেলে দেওয়ার জন্য। এখানেই ফেলছি, বাইরে কোথাও ফেললে কি হয় জানো তো, মুরগিতে ছিটিয়ে দেয়, হাওয়া দিলে উড়ে বেড়ায়, তাই এই ভিতরেই ফেলে দিই। এখন কয়েকদিন থেকে কড়াইয়েই চা করা হচ্ছে। আগে হাঁড়িতে চা করা হতো। কি বলো তো, কড়াইয়ে দুধ গরম করা হয়, তো দুধ একটু থাকে, দিয়ে ওই দুধে জল দিয়ে আর কি চাটা হয়ে যায়। আবার একটু পাউডার দুধও দিতে হয়, নইলে ওইটুকু দুধে আর কি হয় না। তো যাই হোক, কড়াইটা মাজবো বলে পুকুর ঘাটে চলে এলাম। কলপাড়ে কড়াইটা মাজি, জল দেয় তারপরে। তো জল দিতে দেরি আছে, আর কারেন্টও নেই জানো তো। তো সেই কারণে ভাবলাম যাই পুকুর থেকে মেজে নিয়ে আসি। যত থাকবে ততই আমার মনে হবে কড়াইটা মাজা হয়নি, কড়াইটা মাজা হয়নি। তাই কড়াইটা নিয়ে চলে এলাম, আর কড়াইটা মেজেও নিলাম আর ধুয়েও নিলাম। সাথে একটা গ্লাস আর বাটি ছিল, সে দুটোও ধুয়ে নিলাম। আমি ওইদিকে কাজগুলো করছিলাম, তারপরে দেখলাম যে কাকা বেড়াতে এলো। তো ভাবলাম একটু চা করি, তবে এবারে আর কড়াইয়ে চা করিনি। কারণ কড়াইটা ভালো করে ধুয়ে রাখলাম, ছাঁকনি কড়াই রেডি করে রাখলাম, একটু পরেই দুধ দিতে আসবে। দুধটা তখন নিতে হবে, আর একদম কড়াইয়েই নিয়ে নিই। তাহলে কি হয়, একেবারে বসিয়ে দেওয়া হয়, একদম ছেঁকে নিয়ে নিই। তো আবারও চা করলাম, এবারে হাঁড়িতে চা করেছি। তারপরে এই যে দেখো বাবাকে চা দেওয়া হলো, রুদ্র বাবাকে কাকাকে চা দেওয়া হয়েছে। আর রুদ্র সোনা কাকার কোলে বসে আছে। তো আজকে তো যোগ দিবস পালন করা হচ্ছে স্কুলে, তবে রুদ্র যাব বলছিল, কিন্তু ওই যে সকালবেলায় উঠে কাঁদছিল, মানে হাতে জ্বালা করছে। তো সেই জন্য আজকে আর পাঠায়নি। গাড়ি এসছিল, গাড়ি আবার ঘুরে চলে গেল। তো যাই হোক, হাতে জ্বালা করছিল বলে যায়নি। কালকে আবার স্কুল আছে, কালকে যাবে। আর ওইদিকে দেখো ওই যে চালটা আর কি রাখা হয়েছে ওই যে বেঞ্চের উপরে, চালটাকে আবার রোদে দিয়ে আসতে হবে। তো রুদ্র বাবাকে বলবো একটু পরে তুমি যাবে, গিয়ে চালটাকে ছাদে রোদে দিয়ে আসবে। ওদিকে ওরা সবাই গল্প করছে, আর এদিকে দেখো আমি চলে এলাম জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দেওয়ার জন্য। তো কালকে তো কিছুই তেমন কাচা হয়নি, কারণ কালকে পুজোর দিকে একটু ব্যস্ত ছিলাম। আর জানো তো, যেদিন পুজো পাঠ বা বাড়তি অন্য কোনো কাজ থাকে সেই দিনকে জামা কাপড় আর কি কাচাই হয় না। তো রেখে দেওয়া হয়েছিল। রুদ্র জামা প্যান্ট বেশ অনেক কটাই ছিল, আর কালকে যে আমি শাড়িটা পরেছিলাম সেটাও ভিজিয়ে দিয়েছিলাম। তো আগে যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো সব তুলে নিলাম। তারপরে আজকে যে বিছানার চাদরটা বিছানা থেকে আর কি তুললাম, সেই চাদরটা ভিজিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভিজবে, তারপরে একটু পরে কেচে দেব। রুদ্র কাকার সঙ্গে গেছিল দোকানে, দিয়ে দোকানিতে গাছের আম দিয়েছে, দেখো কতগুলো আম নিয়ে এলো। এখানে কাঁচা আমও আছে আর পাকা আমও আছে। আর এসে আমি শুনতে পেলাম রুদ্র কান্না করছিল কাকিমাদের বাড়িতে। কারণ কি হয়েছে, আম অনেকগুলো আম দিয়েছে, এখানে যতটা দেখছো আরও ততটা আম ছিল। দিয়ে কাকা এনে এবার দিয়েছে। বৃষ্টি বলছে আমি ভাগ করব, আর রুদ্র বলছে আমি ভাগ করব, দিয়ে রুদ্রকে ভাগ করতে দিচ্ছিল না। তো সেই জন্য রুদ্র কান্নাকাটি করছিল। দিয়ে আমি আবার গেলাম,
দিয়ে দেখছি রুদ্র ভাগ করলো, এই যাও আম নিয়ে এসছে, একটা বেশি নিয়ে এসছে। রুদ্রবা দেখছি একটা লুকিয়ে রেখেছিল বেশি, একটা বেশি নেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ রুদ্র, চলো নিয়ে চলো ঘরে। সব জামা কাপড় কাচা হয়ে গেছে, কাচাকুচি করে স্নানও সেরে নিয়েছি। স্নান করে পুজো করলাম, তারপরে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলার জন্য। আর ছাদে এলাম কারণ দিদিও আজকে অনেক জামা কাপড় কেচেছে, সেগুলো নিচের তারে মেলে দিয়েছে। দুটো তো মাত্র তার নিচে, তো দুটো তারই আর কি ভর্তি হয়ে আছে। তো সেই জন্য আমি ভাবলাম যাই ছাদে গিয়ে মেলে আসি। তো ছাদে এসেই তো আমি দেখছি শাড়িটা মেলবো করে এলাম, শাড়িটাই দেখছি মেলা যাবে না। কারণ কি বলো তো, ওই দিকটায় ঝুলিয়ে আমি শাড়িটা মেলে দিই তো ভালো তাড়াতাড়ি শুকিয়েও যায়, তো ওই দিকটায় মেলা হবে না। কারণ ওখানে দেখতে পাচ্ছ একটা রড রয়েছে, মানে লোহার রড রয়েছে, রডের ওখানে যদি আমি মেলে দিই শাড়িটা, তাহলে বৃষ্টি পড়ে পড়ে না জং ধরে গেছে, রডটায় মরচে ধরে গেছে, তো ওগুলো কিন্তু শাড়িতে লেগে যাবে। তো সেই জন্য শাড়িটার ওইদিকে মেললাম না, বিছানা চাদরের ওপরেই শাড়িটা মেললাম। আর রোদও হয়ে আছে, শুকিয়ে যাবে, তো সেই জন্য চাদরের ওপরেই মেলে দিলাম। নাইটিটায় অত মরচে লাগার আর কি চান্স নেই, আর লাগলেও বোঝা যাবে না, তো সেই জন্য নাইটিটা ওই রডের ওপরেই মেলে দিলাম। ছায়াটা মেলতে গিয়ে আবার মেললাম না, কারণ মানে লেগে যাবে জংটা, তখন দেখতে খারাপ লাগবে। তো বেশি কিছু আর এই দিকটাতে মেলাই হলো না। তারপরে ভাবলাম যে না, এই দিকটায় মেলা হলো না তো কি হয়েছে, রুদ্রর যে ছোট ছোট জামা প্যান্টগুলো আছে সেগুলো মেঝেতে মেলে দিই। তো এখন তো মেঝে পরিষ্কারই হয়ে আছে, কারণ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে একদম চকচক করছে, তাই নিচে দেখো মেলে দিচ্ছি। আর জানো তো, নিচে মেললে বেশ তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো ছায়াটা নিচে মেললাম না, ওই দিকটায় দেখো ঝুলিয়ে মেলে দিলাম। তো বালিশের কভারগুলো মেলে দেবো, আরও যে এখানে বেশিরভাগ সব ছোট ছোট জিনিসই আছে, ওই রুদ্রর জিনিস আছে, তো আমার ব্লাউজ এগুলো আছে, তো এগুলো সব দেখো মেঝেতে এখন মেলে দিচ্ছি। তো চলো এক এক করে সব জামা কাপড়গুলো মেলে দিই। আর মেলে দেওয়ার পর ওখানে চালটা মেলা আছে, তোমরা দেখলে, চালটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। সব জামা কাপড় মেলে দিয়েছি, তো তারপরে দেখো চাল নাড়ার জন্য চলে এলাম। আর একটু আগে রুদ্র বাবাকে আমি বলেছিলাম যে চালটা যাও তুমি ছাদে গিয়ে মেলে দিয়ে এসো, সকাল থেকেই তো রোদ হয়েছে, বেলার দিকে আবার মেঘ করবে না কি করবে। তো একটু আগে ও এসছিল, দিয়ে চালটা মেলে দিয়ে গেছিলো। তো আমি ভাবলাম আমি যখন এসছি জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, একবার নাড়াচাড়া করে দিই, ওপরটা একটু বেশি শুকিয়ে গেছে। তাই ওই যে 4টে কোণে মানে তুলে তুলে দিলাম, দিয়ে মাঝখানে চালটা জড়ো করলাম, দিয়ে আবারও মেলে দিচ্ছি। আর কোণে তুলে তুলে কেন দিই বলো তো, তাহলে কি হয়, ভালো করে নাড়াচাড়াটা হয় আর কি সমানভাবে। তো সেই জন্য ওভাবেই কিন্তু তুলে তুলে দিই কোণগুলো, তারপরে চালটা নাড়াচাড়া করি। কালকে রাত্রে করা হয়েছিল লুচি আর ছোলার ডাল। আর কালকে জানো তো ভালো করে কেউ লুচি খায়নি, প্রচণ্ড গরম ছিল, সেই কারণে বেশ অনেকগুলো লুচি থেকে গিয়েছে। আর ছোলার ডালও আছে, তাই ভাবলাম আজকে জলখাবারে লুচি ছোলার ডাল খেয়ে নিই। রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর ননদ ভাই দুজনে মিলে দেখো রান্নার কাজগুলো করছি। আর হ্যাঁ, একটা কমেন্ট প্রায় কম বেশি আসতেই থাকে, প্রায় প্রত্যেকটা ভিডিওতে থাকে একটা না একটা ওই কমেন্ট। তো কি কমেন্ট তোমাদেরকে বলি, তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে তুমি সারাদিন কাজ করে যাও, তোমার ননদ কি কোনো কাজ করে না, তোমার ননদকে কোনো কাজ করতে দেখি না। তো তেমনটা একদমই নয়। কি বলো তো, আমি যে কাজগুলো করি আমারগুলো মানে ভিডিও তুলে ধরি, তারপরে আমার কাজগুলো দেখাই, আবার দিদির প্লাস দিদির কাজগুলো যদি দেখাই তাহলে কিন্তু হবে না, কত দিকে আমি ভিডিওটা ফোনটা নিয়ে ছুটবো বলো তো। তো সেই কারণে কিন্তু দিদির কাজগুলো শেয়ার করা হয় না। আমি যখন আমি ধরো কাজ করছি, রান্নাবান্না করছি, তুলছি, তখন দিদি অন্য কাজ করছে, তো এরকম করে না তোলা হয় না যে দিদি কি কাজ করছে না করছে। তো যাই হোক, এই যে দেখো দিদি আজকে মশলা বেটে দিচ্ছে, আর আজকে হবে চিকেন, তো সেই জন্য অনেকটাই মশলা, আর অনেকটা মশলা বাটতে গেলে এখন আমার বুকে অনেকটা চাপ লাগে, তো সেই জন্য দিদি মশলা বেটে দিচ্ছে। আর আজকে মাংস হচ্ছে বলে নয়, দিদি প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করে আমি যদি রান্নাবান্না করি দিদি মশলাটা বেটে দেওয়ার। তো আশা করছি এরকম কমেন্ট তোমরা আর করবে না, আজকে প্রমাণ সময় তোমরা দেখে নিলে। আর তাছাড়া দিদি এই যে আমি ভিডিও করি, ভিডিওতে আসতে একটু লজ্জা পায়। এই যে দিদি যখন মশলা বাটছে, আজকে কত রকমের মশলা বাটা হলো জানো। প্রথমে সর্ষে লঙ্কা বাটা হলো, এই যে হয়েছে ঢেঁড়স সর্ষে, মানে ঢেঁড়সের চচ্চড়ি করেছি সর্ষে বাটা দিয়ে, আর একটা টক হবে, তো সেই জন্য যে সর্ষে পেঁয়াজ লঙ্কা বাটা হয়েছে। এখানে প্রথমে দিদি বাটলো আদা, তারপরে রসুন, তারপরে পেঁয়াজ বেটেছে, এখন বাটবে লঙ্কা, জিরে বেটেছে। তো সব কিছু বাটছে দিদি এক এক করে। আর প্রচণ্ড গরম, কি বলবো, হালকা হালকা রোদ আছে তবুও গরম আছে। আর আমি এদিকে আলু ভেজে নিচ্ছি চিকেনের জন্য।
আর কি বলো তো, এই যে কমেন্টগুলো, এই কমেন্টগুলো তো ভালো নয় বলো, খারাপ দেখায় এই কমেন্টগুলো। আর দিদি ভিডিও যখন দেখে দিদির সামনেও কিন্তু এই কমেন্টগুলো আসে, তো দিদিরও খারাপ লাগে। তো সেই কারণেই বলছি এরকম কমেন্ট তোমরা করো না। এরকম কমেন্ট করা মানে হচ্ছে একটা সংসারে অশান্তি লাগানো, একটা সংসারে ঝামেলা সৃষ্টি করা। এই যে আমরা মিলেমিশে আছি, তো এভাবেই আমরা থাকতে চাই। তো তোমরা চেষ্টা করবে যাতে আমরা এভাবেই মিলেমিশে থাকি। তো এমন কমেন্ট তোমরা করো না প্লিজ, যে মানে খারাপভাবে দিদি খারাপভাবে বা আমি খারাপ ভাবি, এরকম যেন না হয়। আর তো যাই হোক, চলো এদিকে আলুটা আমি ভেজে নিই, আর এদিকে ভাতে মাত্র জল দিলাম, আর একটু ফুটলে কিন্তু ভাতটা হয়ে যাবে। আগে ঢেঁড়সের চচ্চড়িটা করে নিয়েছিলাম, তারপরে ওই আম দিয়ে, বড়ি দিয়ে, টমেটো, আলু, সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করেছি। তারপরে এখন শেষে করব আমি চিকেনটা। তো সেই জন্য দেখো মশলা ভালো করে কষিয়ে নিলাম। আর তোমরা তো দেখলেই যে দিদি মশলা বেটে দিল। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, একটু ধরে যাচ্ছিলো বলে সামান্য একটু জল দিলাম। তো কষানো হয়ে গেছে, এখন এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আজকে আর এই যে চিকেন নিয়ে আসা, ঢালা, তারপরে চিকেন যে কাটে ওগুলো আর শেয়ার করিনি। তো অনেকক্ষণ আগে এই সমস্ত কাজগুলো আমি করে নিয়েছিলাম। চিকেনের জলটা ঝরাতে দিয়েছিলাম, চিকেনের জল ঝরে গিয়েছে, এখন মশলার ওপরে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিয়ে দিয়েছি, আর আজকে একটা টমেটোও দিয়েছি। তো সেই জন্য কালারটাও দেখো এখন থেকেই মনে হচ্ছে যেন কালারটা দেখতে ভালো লাগছে। তো সিম্পলভাবেই করছি, বেশি কিছু মশলাপাতিও আর কি দিচ্ছি না, নর্মালভাবেই করব, কারণ যা গরম পড়েছে কি বলবো। তো রুদ্র বাবা আবার বললো 2টো রসুন দিয়ে দাও গোটা গোটা, তো 2টো রসুন দিয়ে দিলাম। ও আবার এই চিকেনের গোটা রসুন যদি দেয়া হয় সেটা খেতে নাকি ওর খুব ভালো লাগে, তবে আমার খুব একটা ভালো লাগে না এই চিকেনের রসুন, গোটা রসুনের গন্ধটা খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য 2টোই দিলাম, বেশি দিলাম না। এদিকে দেখো চিকেন কষাচ্ছে, আর আমার উনুন শালের অবস্থা দেখো, মানে এটা ওটা সেটা কত জিনিস নিয়ে আসতে হয়েছে, অনেক জিনিস রয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই তাহলে। বন্ধুরা, আমি একটু আমাদের পুকুরের পাড়ে এসেছিলাম। তার কারণ হচ্ছে আমাদের তো মাছ ফেলানো হয়েছে, তোমাদেরকে বলেছিলাম। তো সেই মাছগুলোই আর কি দেখতে এসেছিলাম, যে মাছগুলো আদেও হয়েছে কি মারা গেছে আর কি। তো সেটাই দেখতে এসেছিলাম, কারণ এই বছর তো প্রথম পুকুর কাটা হলো, এবং পুকুরের জলটাও খুব ঘোলা। তো দেখো মাছগুলো কেমন জলের ওপরে খেলা করছে, ওই যে দেখতে পাচ্ছি, এই যে মাছগুলো খেলা করছে জলের ওপরে এখন সব। এই যে এদিকে আছে, অনেক মাছ ফেলা হয়েছে, বললাম না 15 কেজি মাছ ফেলা হয়েছে। এগুলোই দেখতে এসেছিলাম। রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না সেরে দেখো হাঁড়ি কড়াই মাজার জন্য আজকে কলপাড়েই বসলাম। আজকে আর পুকুর পাড়ে গেলাম না, কারণ রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল। কারণ চিকেন রান্না করে না একটু সময় লাগে, তাই না বলো, একটু বেশি সময় ধরে কষাতে হয়। তো একটু সময় লেগেছে, আর জলও চলে এসছে, একটু দেরি করেই তো জলটা দেয়। তো সেই কারণে ভাবলাম জল যখন এসছে আর জায়গাটা ছায়াও আছে, আর পুকুরে তখন ঠায় রোদ, প্রচণ্ড রোদও আজকে রয়েছে। তো সেই জন্য কলপাড়েই বসলাম, দিয়ে দেখো হাঁড়িটা মেজে নিচ্ছি। আর আজকের হাঁড়িটা 2 দিনের পোড়া, কালকে রান্না করা হয়েছিল, কালকে হাঁড়িটা মাজা হয়নি। কারণ কালকে ওই যে দিদি রান্নাবান্না সেরে স্নান করে আবার ওই ষষ্ঠীতলা গেছিলো, তো তাড়াহুড়ো করে আর মাজা হয়নি, আর ভাতটা হাঁড়িতেই কালকে রাখা হয়েছিল। তো সেই কারণে হাঁড়িটা মাজতে একটু দেরি হলো, 2 দিনের পোড়া সেই জন্য। তো যাই হোক হাঁড়ি মেজে নিয়েছি, তারপরে এই যে দেখো কড়াইটা মেজে নিচ্ছি। কড়াইটা আবার দেখছি বেশি পড়েনি, কড়াইটা অল্প একটুই পুড়েছে, চিকেন রান্না করেছি তাও কড়াইটা অতটা পড়েনি। তো যাই হোক কড়াইটা মেজে নিচ্ছি। তো জল ভরতে আছে জানো তো, সব বোতলগুলো ফাঁকা রয়েছে, তো হাঁড়ি কড়াই মেজে নেব, তারপরে বোতলে জলগুলো ভরে নেব। এবার রুদ্রকে ভাত খাইয়ে দেব। তো রুদ্র এখানেই আছে, আর তোমাদেরকে তো রান্না হওয়ার পর দেখানো হয়নি। তো এই যে দেখো লাল লাল করে চিকেন রান্না হয়ে গিয়েছে। তো রুদ্রকে বলছি বাবু তুমি কোনগুলো খাবে, কোন পিসগুলো তোমার পছন্দ বলো। তো ওকে জিজ্ঞাসা করে দিচ্ছিলাম। আর এই যে রসুনটা দেখো দেখতে কি সুন্দর লাগছে, এতক্ষণ ধরে কষানো হয়েছে, তারপরে ঝোলে ফুটেছে, তাও কিন্তু একটুও মানে ভেঙে যায়নি, গোটা হয়ে আছে, আবার সিদ্ধ হয়েছে খুব সুন্দর। তো রুদ্রকে কিন্তু আমার খাওয়ানো হয়ে গিয়েছে, এখন রুদ্রর বাবার ভাতটা বেড়ে নিচ্ছি। তো দেখো প্রথমে দিয়ে দিলাম ঢ্যাঁড়স চচ্চড়ি, ভাতটা তো আগেই দিয়েছিলাম, তারপরে এই যে একটা লেগ পিস, 1 পিস আলু, রসুনটা দিয়ে দিলাম, আর এই যে বাটিতে তরকারিটা দিয়ে দিচ্ছি। আর যে আর একটা তরকারি করা হয়েছিল সেটাও আর একটা বাটিতে দিয়ে দিচ্ছি। রুদ্রর বাবার ভাতটা বাড়ার আগে মাকে, বাবাকে আর ভাগ্নিকে খেতে দিয়েছিলাম।
রুদ্র বাবা সবার শেষে স্নান করলো, মানে জলটা এমন টাইমে আসে এক এক করে স্নান করতে করতে একটু দেরি হয়ে যায়। আর আমিও আবার ওইদিকে হাঁড়ি করে মাছছিলাম কলপাড়ে, তো সেই জন্য এক এক করে সবাই স্নান করলো। ভাগ্নিও এবেলাতেই স্নান করলো, অন্যান্য দিনও সকালেই করে নেয়। তো যাই হোক, সবাই এখন খাওয়া দাওয়া করছে। আর রুদ্র বাবা দেখো রসুনটা নিয়েই তোমাদেরকে দেখালো। তো রুদ্র বাবাকে আমি বললাম বাবাকে একটু দাও রসুন, তো বাবাকে দিতে চাইলো, বাবা বললো যে নেব না, ভাগ্নিকে একটুখানি দিল। ভাগ্নি নেব না বলছিল, তো ভাগ্নি বললো অল্প একটু দাও, তাই অল্প একটু ভাগ্নিকে দিল, দিয়ে ওরা খেয়ে নিল। আর রুদ্র বাবা বলছে রসুনটা খেতে দারুণ লাগছে। তো ওদের খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো দিদি আমি আমাদের দুজনের জন্য বেড়ে নিয়েছি আর আমরাও খেয়ে নিচ্ছি। আর সত্যি চিকেনটা খেতে বেশ ভালো হয়েছিল। ওই দেখো বন্ধুরা কেমন কালো করে মেঘ করেছে। খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম, ও ছিল কাকিমাদের বাড়িতে, ও অনেক আগে কাকিমাদের বাড়িতে শুয়ে পড়েছিল। দিয়ে ও এসে আমাকে ডাকছে, মা ওঠো ওঠো, প্রচুর মেঘ করেছে। ও উঠিয়ে আমাকে তুলে নিয়ে এলো, এমনভাবে ওঠালো, মানে সত্যি ওর ওঠানোটা ওইভাবেই ওঠানো উচিত, এত কালো করেছে। তো এই যে জামা কাপড়গুলো মেলা আছে, সেই সকালে মেলে দিয়ে গেছিলাম, তোলা হয়নি, তো ভাবলাম যাই তুলে নিয়ে আসি। আমি বুঝতেই পারিনি গো, চোখটা লেগে গেছিলো যে এত মেঘ করেছে, বুঝতেই পারিনি। আমরা যখন শুনলাম তখন মানে বোঝাই যাচ্ছিল না যে মেঘ পড়বে, মানে পরিষ্কার চকচকে হয়েছিল। চলো বাবা এসে এসে এসে। একদম কালো অন্ধকার, নিচে আবার আছে জামা কাপড়, সেগুলো তুলি যাই, তাড়াতাড়ি তুললি, তাড়াতাড়ি না তুলে ঘরে হেললো বলে দিচ্ছি, এত মেঘ। তবে কথায় বলে না, যত ঘর যায় তত ভরসায় না, তো এত মেঘে বৃষ্টি আসবে নাকি জানি না, মেঘ পড়েছে প্রচণ্ড। তবে ওই যে ঘর যাচ্ছে দেখছো তো কেমন কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, ওই দেখো হাওয়া উঠে গেল, ঝড় শুরু হয়ে গেল। উনুন ফেলে দেখি কি আছে, ঢাকা ঢুকো দিয়ে রাখতে হবে। ভাত হয় ওই হাঁড়িতে একারি জল রেখেছি, ওটা আজকে উনুন ফেলে রেখেছি, ওটা ভাবছি ঘরে নিয়ে গিয়ে রাখবো, নইলে ছিটানি জলের ছিটানিতে মানে গায়ে এসে কাদা কাদা লেগে যাবে। যেই না আমার জামা কাপড়গুলো তোলা হয়েছে ঘরে রেখেছি, অমনি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তোমরা তো দেখলে কতটা মেঘ পড়েছিল। আর জানো তো আজকে বেশি ওই বেলাও হয়নি, দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যা হবে হবে ওই রকম মনে হচ্ছে। তবে না গো, ওই 4টে মতো বাজছে, এখন কিন্তু অনেকটা বেলা রয়েছে। যদি বৃষ্টি না হতো এখনও কিন্তু আমার অনেক কাজ করা যেত। তো কী আর করা যাবে, বসে বসে ভাবছিলাম কি করব কি করব। দিয়ে আবার মনে পড়লো যে রুদ্র আম নিয়ে এসেছিলো সকালবেলায়, ওখানে পাকা আমও ছিল। তো ভাবলাম যাই দেখি কেমন আম, একটা কেটেই দেখি খেয়ে। তো একটা আম নিয়ে আসা হলো, দিয়ে কাটলাম। আমটা এত মিষ্টি তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড মিষ্টি গো। আর রুদ্র খাচ্ছে আর বলছে মা জানো এটা গাছেই পেকেছিল, গাছ পাকা, আমরা গাছ থেকে পারলাম। আর এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কাজের কাজ সেরকম কিছুই হয়নি, সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার পরেও দেখো বৃষ্টি পড়ছে। এখন ওই টিপ 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 করে থেকে থেকে আর কি পড়ছে। তো চা করা হয়েছিল, সবাই চা মুড়ি খেলো। ভাবলাম যাই, অতটা বৃষ্টি পড়ছে না, কলপাড়ে গিয়ে থালা বাসনগুলো একটু ধুয়ে নিয়ে আসি। তাই এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা থালা বাসনগুলো ধুয়ে নিই, আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।